প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি শিশু সাহিত্যিক তপঙ্কর চক্রবর্তী। শুভ দুপুর দাদা। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি। খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে। সেই বরিশাল থেকে আপনার আসা হয়েছে এবং একটি বিশেষ কাজে নিশ্চয়ই এবার আসা হয়েছিল। হ্যাঁ, এখানে একটা সাহিত্য সম্মেলন ছিল, আন্তর্জাতিক শিশু সাহিত্য উৎসব। মূলত ওটাতে যোগদান করার জন্যই আমি এসেছিলাম। সেই আন্তর্জাতিক শিশু সাহিত্য উৎসবটি কেমন হলো? আমার কাছে ভালোই মনে হয়েছে, এই কারণে এটা দ্বিতীয় বছর এই উৎসবটি। সৌদি আরব, নেপাল, ভুটান, পাকিস্তান, এইসব এমনকি পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ থেকেও লেখকরা এসেছিলেন এবং সারাটা দিন 22শে ডিসেম্বর শিশু একাডেমিতে বিভিন্ন সেশনে শিশু সাহিত্য নিয়ে আলাপ হয়েছে, শিশু সাহিত্য পাঠ হয়েছে। 23 তারিখে আমরা গেলাম পাবনায়, সেখানে দুদিন ব্যাপী অনুষ্ঠান হলো আর কি। এই সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটি বড় আয়োজন ছিল, বড় আয়োজন, এবং এটি আরো গুরুত্ব দিয়ে সামনের দিকে যদি এটি করা যায় তাহলে আমাদের শিশু সাহিত্যের জন্য সেটি খুব ভালো হবে। অবশ্যই, এবং শিশু সাহিত্যের প্রসারতা বৃদ্ধির জন্য এটি কাজে দিবে। আপনি বলছিলেন তাদের বিভিন্ন দেশ থেকে, মানে পার্শ্ববর্তী দেশ সহ সৌদি আরব থেকেও শিশু সাহিত্যিক যারা তারা এসেছেন। তো যখন কোনো আন্তর্জাতিক শিশু সাহিত্য বা এই ধরনের কোনো উৎসব হয়, তখন অনেক দেশের মানুষ যখন থাকে তখন কিন্তু বোঝা যায় যে আমাদের দেশের শিশু সাহিত্যটা আসলে কোন জায়গাতে অবস্থান করছে। কি মনে হয়েছে দাদা সেক্ষেত্রে? না, সেদিক থেকে আমি মনে করি যে আমাদের দেশের শিশু সাহিত্য একটা ভালো অবস্থানে আছে। জি। এইসব জায়গার যারা এই প্রতিনিধি হিসেবে এসেছেন, মূলত তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে ইংরেজিতে। হ্যাঁ, কারণ তাদের ভাষা আমরা বুঝি না, আমাদের ভাষা ওইভাবে তারা বোঝেন না। তো আমি যেটুকু ধারণা করি যে বাংলাদেশের শিশু সাহিত্য যথেষ্ট সবল এবং অগ্রগামী অবস্থায় আছে, কিন্তু এটার পরিচর্যার প্রয়োজন, আরও বেশি এর দিকে মনোযোগ দেয়া, লেখকদের মনোযোগ দেয়া, পাঠকদের এই বিষয়ে আগ্রহী হওয়া, এই অনেকগুলো ফ্যাক্টরের সঙ্গে কাজ করছে আর কি। জি, মূলত অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। শিশু সাহিত্যে এই আগ্রহটা তৈরি করার একমাত্র জায়গা কিন্তু পরিবারই যদি সেই মননশীলতার জায়গাটা তৈরি করতে পারে, তবেই কিন্তু নতুন নতুন অনেক পাঠক তৈরি হবে। এখন সমস্যাটা হয়েছে কি, এখন তো বিজ্ঞানের অগ্রগতির যুগ। জি। নানানভাবে আমরা আগের যে জীবন দর্শন আর এখনকার জীবন দর্শন, এটা কিন্তু অনেক পার্থক্য। আমরা যখন ছোটবেলা পড়াশোনা করতাম, তখন আমাদেরকে যেসব কথা বলা হতো, এখন সেই সব কথা কোনো পরিবারে বলা হয় না। যেমন আমার মনে আছে, আমি যখন ক্লাস 3-তে বরিশাল জেলা স্কুলে ভর্তি হই, তখন আমার বাবা ক্লাস টিচারের হাতে আমাকে দিয়ে বলেছিলেন যে ওর হাতটা খালি আমাকে ফেরত দিও, মাংসে আমার কোনো দরকার নাই। মানে আমাকে মেরে টেরে যে কোনোভাবে মানুষ করার, একটা প্রকৃত মানুষ করার। এবং স্যার সেই কাজটি দীর্ঘ 7-8 বছর ধরে করেছিলেন। প্রতিদিন আমাকে মারতেন, প্রতিদিনই করতেন। প্রকৃত মানুষ আর বুনিয়াদটা সেখান থেকেই শুরু দাদা। আমি তখন বুঝতাম না যে আমাকে স্যারে কেন মারেন, আমি তো কোনো অপরাধ করি নাই, কিন্তু স্যার মারতেন। এটা আমি বুঝতে পেরেছি অনেক পরে। আচ্ছা। আমাদের এসএসসি পরীক্ষা দিল 103 জন স্কুল থেকে। আচ্ছা। তার মধ্যে 17টা বোর্ডে প্লেস পেল, সায়েন্স, বিশেষ করে সায়েন্স গ্রুপে। কিন্তু আমি আর্টসের ছাত্র, আমি সবার চেয়ে বেশি অঙ্কে নম্বর পেলাম। বাহ। ওই স্যার আমাদের অঙ্ক শেখাতেন। ওই মেরে 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 স্যার আমাকে এমন অঙ্ক শেখালেন যে আমি সবার চেয়ে বেশি নম্বর পেলাম। এবং স্যার যে আমাকে ভালোবাসতেন তার প্রমাণ পেলাম আরও 2 বছর পরে, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি। তখন স্যার ভোলা জেলা স্কুলের হেডমাস্টার। বিচিত্রা পত্রিকায় আমার উপরে একটা আর্টিকেল বেরোলো বরিশালের লেখকদের নিয়ে, তার মধ্যে আমার একটা ছবি দিয়ে আলাদা একটা বেরোলো যে বরিশালের সম্ভাবনাময় লেখক হচ্ছেন উনি, শিশু সাহিত্যের। এইটা স্যার ভোলায় বসে পড়েছেন। পড়ে সেই দিনই ভোলায় লঞ্চে চড়ে তিনি বরিশাল চলে এসেছেন। আচ্ছা।
তখন তো লঞ্চ ছাড়া কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না। এখন আমি দূর থেকে স্যারকে আসতে দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার তখন ধারণা ছিল না যে আমি কলেজে পড়ি, তখনও ধারণা যে আমি স্কুলেই পড়ি। আমি পালিয়ে থাকলাম একটা রুমের মধ্যে। তো মা এসে আমাকে অনেক বুঝিয়ে টুজিয়ে নিয়ে গেলেন। আমি যখন স্যারকে প্রণাম করতে গেলাম, স্যার আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন এবং তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে দেখলাম আমি। সবথেকে বড় প্রাপ্তি। এবং স্যার বললেন যে তপু তুই যে এত বড় হবি এটা আমার জানা ছিল না। জি। হ্যাঁ, আমি তোরে কত মারছি, আমারে পারলে ক্ষমা করে দিস। সেই দিন আমি বুঝতে পারলাম যে স্যার যে আমাকে মেরেছেন এতদিন, এইটা আসলে মারার জন্য তিনি মারেন নাই। আমি যাতে ভালো হতে পারি এবং আমার প্রতি একটা অত্যন্ত সফট কর্নার ভালোবাসা স্যারের ছিল, যেটা তিনি কখনো প্রকাশ করেন নাই, আজকে প্রকাশ হয়ে পড়ছে। এই যে শিশু সাহিত্যের প্রতি আপনার যে আগ্রহ, সেটা তো তাহলে দাদা অনেক আগে থেকে। হ্যাঁ, অনেক আগে। এটা ধরুন আমার আগ্রহটা আস্তে আস্তে তৈরি হয়েছে, একটু তো সময় লাগে। মূলত 61 সাল থেকে। জি। 61 সালে আমাদের বাড়িতে একজন কবি ছিলেন, 60 দশকের কবি, ওনার নাম হলো রবীন সমদ্দার। উনি ভদ্রলোক মারা গেছেন। উনি প্রথম আমাকে নিহার রঞ্জন রায়ের একটা উপন্যাস পড়তে দেন। জি। সেই উপন্যাসটি পড়ার পর থেকেই আস্তে আস্তে আমার ওই পড়াশোনার প্রতি আগ্রহটা জন্মায় এবং আমি ক্লাস 3-তে পড়ার মধ্যে বরিশালে যত লাইব্রেরি ছিল সব লাইব্রেরির সদস্য হয়ে যাই। আচ্ছা। এবং সেখান থেকে বই এনে পড়তে শুরু করি। আমাদের জেলা স্কুলে খুব ভালো একটা লাইব্রেরি ছিল, প্রতি বৃহস্পতিবার সেখান থেকে বই দেয়া হতো। এই সব কিছু মিলিয়ে তারপরে জেলা স্কুলে যখন আমরা পড়তে শুরু করলাম, আমাদের এক শিক্ষক ছিলেন বাংলার, তার নাম নাজিমউদ্দিন স্যার। জি। উনি হলেন কবি জসিমউদ্দিনের চাচাতো ভাই। জি। সেই স্যার আমাদের খুব উৎসাহিত করতে শুরু করলেন এবং স্যারের উৎসাহে 1968 সালে জেলা স্কুল ম্যাগাজিনে প্রথম আমার লেখা ছাপা হয়। 1968 সালে। তারপরে 1970 সালে ঢাকার পত্রিকায় আমার। সেগুলো কি দাদা ছড়া ছিল? হ্যাঁ, সেগুলি ছড়া দিয়েই, তারপর কিছু গল্প টল্পও ছিল। এই শুরু হয়। তারপর তো স্বাধীন হওয়ার পর 72 সাল থেকে, এবং 1971 সালেও আপনার অনেক লেখা হারিয়ে গিয়েছে। কিন্তু সেগুলি হারিয়ে গেছে আর কি। ওই মানে 71-এর আগ পর্যন্ত যে লেখাগুলো সবই হারিয়ে গেছে আর কি। জি। তো 72 থেকে আবার নতুন করে শুরু করলাম আর কি। চলছে আজকে পর্যন্ত আর কি। এর মধ্যে আমার 22টি বই বেরিয়েছে। এবং আমি দেখছিলাম যে 1972 সাল থেকে 2017 সাল পর্যন্ত আনুমানিক 550-এরও বেশি ছড়া লিখেছেন আপনি। না, সেটা মানে যা সংগ্রহ করতে পেরেছি, হারিয়ে যা গেছে তার তো সেটা সংখ্যা অনেক সংখ্যা আর কি। তাতে আমার মনে হয় যে 500-700 ছড়া আমার এখন নিখোঁজ আর কি। জি। হ্যাঁ, 200 কবিতায় আর খুঁজেই পাই না আর কি। দাদা, এই যে বই দেখছিলাম, এই যে ছড়া সমগ্র আপনার যেটা, সেখানে তো আপনার যতগুলো ছড়া আছে যেটা বলছিলেন আপনি, সেগুলো সব কটা সংকলন এখানে আছে। তো এই ছড়া মূলত সাধারণত আমরা জানি যে ছড়া শিশুতোষ সাহিত্যের মধ্যে পড়ে এবং সেটার জন্য পাঠক হচ্ছে শিশুরা। এটা কি সঠিক যে ছড়ার পাঠক শিশুরাই হবে? এই কথাটির মধ্যে আংশিক সত্যতা আছে, কিন্তু পুরো সত্যতা নেই। প্রথম হচ্ছে যে একটা সময় ছিল যখন ছেলে ভুলানো ছড়া, হ্যাঁ, মেয়েলি ছড়া, নানান রকম ভাবে ছড়াকে নামকরণ করা হতো, কিন্তু সেটা ছিল মৌখিক ছড়ার যুগে। কিন্তু 1800 শতকের পরে যখন লিখিত ছড়ার যুগ শুরু হলো, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, যোগীন্দ্রনাথ সরকার, এরা যখন ছড়া চর্চা শুরু করলেন, পরবর্তীকালে সুকুমার রায়, অন্নদাশঙ্কর রায়, আমাদের ছড়ার চরিত্র কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হতে শুরু করলো। আচ্ছা। ছড়া তখন শুধু শিশুদের জন্য এরকম রইল না। আচ্ছা। নানান বয়সী পাঠকের জন্য, এমনকি পরিপূর্ণ বয়স্ক যে পাঠক তাদের জন্য ছড়া তখন একটা সাহিত্যের একটা মানে মাধ্যম হয়ে দাঁড়ালো। এবং মোটামুটিভাবে আমাদের দেশে 60 দশকের শেষ দিক দিয়ে এই যে কি বলা যায় আর কি, রাজনীতি সচেতন, সমাজ সচেতন, বিজ্ঞান মনস্ক যে ছড়া, এই ছড়ার
উদ্ভব ঘটতে শুরু করলো, জি, যেটা 70 দশকে এসে আমি মনে করি যে পরিপূর্ণতা পেল এবং যার ধারা আজকে পর্যন্ত প্রবহমান। এখন এর মধ্যে শিশু সাহিত্য যেটাকে আমরা বলি, অর্থাৎ ছোটদের উপযোগী লেখা, সেটাও যেমন আছে, আবার বড়দের উপযোগী লেখাও আছে, যা হয়তো শিশুরা পড়ে অতটা ভালো বুঝবে না আর কি, কিন্তু এই সবটা মিলিয়েই শিশু সাহিত্য। আচ্ছা, এমন না যে ওইটাকে বাদ দিয়ে আমরা শিশু সাহিত্য বলতে পারবো আর কি। আচ্ছা, ছড়ার পাশাপাশি তো আপনি কবিতাও লিখেছেন এবং কবিতার একটি বইও আছে আমার কাছে। একটি না, আমার মোট 3টি বই কবিতার আর কি। এখানে আছে কবিতা সংগ্রহ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে লাস্ট বই আর কি। তার আগে ছিল 2টো কবিতার বই, কিছু প্রেম কিছুটা বিদ্রোহ, এবং আরেকটা হলো স্বপ্ন টেলিফোন অন্যান্য কবিতা। তো সামনে তো দাদা বইমেলা আসছে, সব থেকে মানে একটা অপেক্ষার বিষয়, আমাদের অপেক্ষার একটা উৎসব বলা যেতে পারে, মিলন মেলা বলা যেতে পারে, আমাদের প্রাণের বইমেলা। এবারের বইমেলাতে আপনার কি কি বই আমরা পাবো? আমি তো আসলে খুব বেশি বই বের করি না, আমি সংখ্যার চেয়ে কোয়ালিটিতে বিশ্বাস করি বেশি। জি, অবশ্যই। তবে এবারে আমার 2টো বই, ছড়ার বই বেরোচ্ছে। একটা হচ্ছে উল্টে দিলেই পাল্টে যাবে। বাহ, নামটাও কি মজার। এইটা। আর একটা হচ্ছে ধুমধারাক্কা। এটাও ছড়ার বই? হ্যাঁ, ছড়ার বই। ধুমধারাক্কার প্রচ্ছদ করেছে ধ্রুবয়েশ, আর ওই উল্টে দিলেই পাল্টে যাবে এটার প্রচ্ছদ করেছে উত্তম সেন। দাদা, আপনি থাকছেন বরিশালে, তো জীবনানন্দ দাশের যেখানে জন্ম বা বেড়ে ওঠা, আপনারও তেমনই। কোনো প্রভাব কি আছে আপনার লেখায়? আসলে জীবনানন্দ দাশ তো আমাদের আধুনিক বাংলা কবিতার প্রাণ পুরুষ বলে আমি মনে করি। রবীন্দ্র নজরুল যুগের পরে একটা নতুন যুগের তিনি সূচনা করেছেন, এবং আজকে আমরা যারা কবিতা চর্চা করি, সাহিত্যের চর্চা করি, আমরা কিন্তু তার ধারাটিকে আমরা অনুসরণ করি। এবং জীবনানন্দ দাশ এমন এক কবি যিনি প্রতি মুহূর্তে আবিষ্কৃত হচ্ছেন। এখনো পর্যন্ত তাকে আমরা রহস্যের মতন পুরোপুরি আবিষ্কার করতে পারিনি। তার যে গদ্য, তার যে উপন্যাস, তার যে গল্প, এমনকি তার জীবনটা, এগুলি নিয়ে আমরা এখনো পর্যন্ত খুব একটা কাজ শুরু করতে পারিনি। তার জীবন নিয়ে আমরা নানাভাবে নানাজনে ব্যাখ্যা করতেছি, কিন্তু আসলে জীবনানন্দ দাশকে সঠিকভাবে আমরা তুলে আনতে পারিনি। সব মিলিয়ে জীবনানন্দ দাশ মনে হয় যে আরও 100 বছর আমাদের কাছে রহস্য হয়েই থাকবেন আর কি, তারপর যদি আমরা তাকে বুঝতে পারি। তবে বরিশাল শহরে জীবনানন্দ দাশের মতো বা কাছাকাছি মাপের অসংখ্য জ্ঞানীগুণী মানুষ ছিলেন এক সময়। নানা কারণে যেটা হয় আর কি, জীবনের প্রয়োজনে অথবা অন্য কারণে বাধ্য হয়ে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন নানা দিকে। কিন্তু একটা সময় বরিশাল খুব সংস্কৃতিবান এলাকা ছিল। এখনো সেখানে সংস্কৃতির চর্চা একেবারে খারাপ চলছে এরকম আমি বলবো না। সেটা সম্পর্কে একটু জানতে চাইবো দাদা আপনার কাছে। সব মিলিয়ে ওখানে যেমন ধরুন বরিশালে একটি সংগঠন আছে, তার নাম হচ্ছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। 37টি সাংস্কৃতিক সংগঠনের একটা জোট। এরা নানাভাবে এই সাংস্কৃতিক সংগঠনগুলিকে উৎসাহিত করতেছে। আমরা জাতীয় কবিতা পরিষদ বরিশাল নামে একটি সংগঠন করি আর কি। সেই সংগঠন প্রতি বছর আমরা একটা জীবনানন্দ মেলা করার চেষ্টা করি। নানাভাবে আমরা চেষ্টা করছি যে ওখানকার সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে যাতে কিছুটা আর কি অগ্রগতি হয়, চর্চাটা একটু বাড়ানো যায় আর কি। দাদা, আপনি তো দীর্ঘকাল অধ্যাপনা করছেন, প্রায় 40টা বছর। আপনার হাত দিয়ে বলা যেতে পারে কয়েকটা প্রজন্মকে আপনি দেখেছেন বেড়ে উঠতে। আপনার হাত দিয়ে অনেক প্রকৃত মানুষ তৈরি হয়েছে এখন পর্যন্ত। সেখান থেকে আসলে কি দেখেছেন নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে? কথাটা একটু বলতে হলে আমার একটু পেছনে যেতে হবে। পেছনে যেতে হবে মানে আমার বাবাও শিক্ষক ছিলেন। বাবা, আরো একটু বলি যে বাবা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ছিলেন। প্রচুর জেল খেটেছেন তিনি। 16 বছর জীবনে জেল খেটেছেন রাজবন্দী হিসেবে। তো একটা সময়ে বাবা রাজনীতি ছেড়ে দেন।
ওই জেলে থাকা অবস্থায় বাবাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্স পরীক্ষা দিয়ে সেকেন্ড হন, এমএ পরীক্ষা দিয়ে সেকেন্ড হন সেই সময়। হ্যাঁ, ল পরীক্ষা দিয়ে পাশ করেন জি, এবং জার্মান ল্যাঙ্গুয়েজে ডিপ্লোমা করেন। আচ্ছা। তো বাবাকে দেখেছি যে উনি প্রাইমারি স্কুলে প্রথম শিক্ষকতা করতেন। যখন সরাসরি উনি কলেজে যেতে পারতেন তখন উনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন, জি, তারপরে হাই স্কুলে শিক্ষকতা করেছেন, তারপরে কলেজে শিক্ষকতা করেছেন। এখন সেটা পাকিস্তান আমল ছিল বলে বাবার পক্ষে হয়তো অধ্যক্ষ হওয়া সম্ভব হয়নি, কারণ সে সময় সত্যিকার অর্থেই আমাদের প্রতি যে পাকিস্তানিদের যে আচরণ সেটা খুব একটা ভালো ছিল না, যে কারণে আমরা ওই স্কুল কলেজে শিক্ষকতার চাকরিটুকুই পেতাম, এর বাইরে খুব একটা ভালো কিছু পেতাম না। কিন্তু বাবা দীর্ঘদিন শিক্ষকতা করার ফলে আমি যে ঘটনাগুলি দেখলাম যে শিক্ষকতা জিনিসটি আসলে কি। আমি খালি কলেজে গেলাম, একটি লেকচার দিলাম, অথবা আমি কলেজের প্রশাসনিক কাজগুলি করলাম, এটাই শিক্ষকতা না। আমার প্রতিটি ছাত্রছাত্রীর মিনিমাম খেয়াল রাখার চেষ্টা করা, তাদেরকে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা। এই সময়ে এসে মানে বিশ্বায়নের এই যুগে এসে দাদা এটা কি করা সম্ভব হচ্ছে? এটা আমি অন্তত করেছি। আচ্ছা, আমি প্রথম শিক্ষকতায় ঢুকেছি সেটা হলো 1983 সালে। সেই থেকে এবছর পর্যন্ত আমি শিক্ষকতায়, তা পুরো 40 বছর। জি, এই 40 বছরে আমি যে যে কলেজে চাকরি করেছি সেখানেই আমি আমার সাধ্যমতো কিছু করার চেষ্টা করেছি। সবচেয়ে বেশি যেটা করতে পেরেছি সেটা হচ্ছে অমৃতলাল দে কলেজে, কারণ ওই কলেজে আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে জয়েন করি এবং বলা যেতে পারে যে অলিখিতভাবে আমি প্রিন্সিপালের দায়িত্ব সবসময় পালন করেছি। পরবর্তীকালে আমি প্রিন্সিপালও হয়েছি। এই কলেজটিতে আমি বহু ছেলেমেয়েকে বিনা পয়সায় পড়ানোর চেষ্টা করেছি, ফর্ম ফিল আপ করিয়েছি, নানাভাবে সাহায্য সহযোগিতা করেছি। শিক্ষক হিসেবে যতগুলো দায়িত্ব অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? পালন করা সম্ভব তার সবগুলোই আপনি আমি নিজে ক্লাস নিয়েছি। মোটামুটি ভাবে আমার কোনো ছাত্রছাত্রী বলতে পারবে না যে স্যার খুব একটা ভালো ক্লাস নেয়নি। আমি নিঃসন্দেহে বলবো যে সব শিক্ষার্থী আপনাকে শিক্ষক হিসেবে পেয়েছে তারা নিঃসন্দেহে অনেক সৌভাগ্যবান। এবং আমার সৌভাগ্য হচ্ছে যে আমার অনেক ভালো ভালো ছাত্রছাত্রীরা এখন আমাদের দেশে বিভিন্ন জায়গায় বড় বড় পদে আছে। এক সময় হয়তো ওরাই দেশকে চালাবে। একদম একদম। এবং এখানে আপনারও একটা বিশাল বড় সন্তুষ্টির জায়গা আছে। কথা বলতে দারুণ লাগছিল দাদা। আরো অনেক গল্প মনে হয় বাকি থেকে গেল। নিশ্চয়ই অন্য কোনো আয়োজনে আপনারা আরো অনেক গল্প আমরা শুনবো, সেই প্রত্যাশায় রইলাম। ভালো থাকুন। আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?